খুব দাবি হচ্ছে সব নদী পরিষ্কার করে ফেলতে হবে। একজন খুবই উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, তিনি তার ফেসবুকে প্রায় প্রায় আমাকে নিয়ে একটা পোস্ট লেখেন, আমি কতটা ব্যর্থ এটা বোঝাবার জন্য। উনি বলেন যে এই যে কি নাম পলিথিন বন্ধ করতে পারলাম সুপার শপ, এটা যে কোনো একটা বাচ্চাও নাকি পারত, তো সেই বাচ্চাটা 54 বছরে জন্ম কেন হলো না বুঝতে পারলাম না। যাই হোক, এখন আসেন একটু নদীতে। উনি বলেন যদি পারেন তো নদী একটা নীল পানি করে দেখান। দেখেন এইসব হচ্ছে খুব গভীরে না যেয়ে কথাবার্তা। আমরা যখন ঢাকা শহরের 4টা নদীকে দূষণমুক্ত করার কথা বলে যাচ্ছি এবং উন্নয়ন সহযোগীরা এগিয়ে এসছে, তারা কিন্তু আমি বলবো ওনাদের নিজেদের যে প্রথাগত কাজের পদ্ধতি, তাদের যে আমলাতন্ত্র, আমাদের জোরাজোরিতে সেখান থেকে বেরিয়ে এসে বলতেছে ঠিক আছে যাও, তোমাকে আমরা একটা নদী পরিষ্কার করার টাকা দেব, সেটা হচ্ছে তুরাগ নদী। তো আমরা আশা করি যে খুব সহসাই তুরাগের কর্মপরিকল্পনাটা চূড়ান্ত হয়ে যাচ্ছে। এইটা আমরা আশা করি সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কাজটা শুরু করতে পারবো। এখন কেন আমরা বুড়িগঙ্গাটা ধরতে পারলাম না? আমি চাই রাজনৈতিক দলেরা এসে ওটা ধরুক, কারণ বুড়িগঙ্গার মাটিতে যে 5 থেকে 7 ফিট পলিথিন শপিং ব্যাগ, এইটা ওরা তুলে ব্যবস্থাপনাটা করুক, করার উচিত। তো আমরা তো তুরাগটা দেখিয়ে দিয়ে যাবো ইনশাল্লাহ। বুড়িগঙ্গাটার আমরা এমন অবস্থা করেছি যে এইটা যে কেউই হাত দিতে ভয় পায়। হ্যাঁ, এটার এই পলিথিন তুলবো, পলিথিন কোথায় রাখবো, সেটা কেমন করে আমরা আলটিমেট ডিসপোজাল করব, এইটার জন্য যে সময় দরকার, যে পরিকল্পনা দরকার, তার ব্যাপ্তি অনেক। ফলে আমরা তুরাগটা ইনশাল্লাহ শুরু করব। বুড়িগঙ্গা, তুরাগ, বালু আর শীতলক্ষা, এই 4টা নদীরই কর্মপরিকল্পনা আমরা করছি। 4টা নদীরই আমরা পুরা বাজেট অ্যাসেসমেন্ট করছি এবং আমরা চেষ্টা করব, আমরা এডিবি ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কথা বলেছি, ওয়ার্ল্ড ব্যাংক তুরাগে সাহায্য করবে বলে দিয়েছে, এডিবি তুরাগের সৌন্দর্য বর্ধনে সাহায্য করবে বলে দিয়েছে। আরেকটা হচ্ছে বাকি কয়টা হয়তো আগামী বছর জুনের আগে হবে না, তো আমরা কাজটা শেষ করে দিয়ে যাব। পরবর্তী সরকার এসে নিশ্চয়ই it will not be anything difficult for them or no extra work for them, ওনারা খালি will get into the agreement। আমরা বাকি কাজগুলো এগ্রিমেন্টে যাওয়ার, কে সাহায্য করবে, এগুলা করে দিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করব। বাংলাদেশের 64টা জেলা থেকে 64টি নদী পরিষ্কার করার কর্মপরিকল্পনা আমরা এনেছি। 64টি নদীতে আমরা হাত দিতে পারবো না, আমাদের সময় নেই। ফলে 7টা ডিভিশনে 7টা নদীর কর্মপরিকল্পনা একেবারে বাজেট সহ চূড়ান্ত করা হচ্ছে। এগুলো আশা করি আমাদের নিজস্ব রিসোর্স থেকে, সেখানে লড়াই করতে হবে, কিন্তু আশা করি ব্যবস্থা করে দিয়ে যেতে পারবো কাজ শুরু করার। তার মধ্যে 2টা লবণদহ, 3টা লবণদহ, হারিধোয়া আর সুতাং, এই 3টা যেটুকুন পারি আমাদের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকেই কাজটা শুরু করব। এই 7টা বাদেও কক্সবাজারের বাকখালী আমরা নিলাম, কয়টা হলো 8টা, আর ঢাকার 4টা 12টা। এই 12টার ব্যাপারে আমরা কর্মপরিকল্পনা, ফিনান্সিয়াল অ্যালোকেশন সবকিছু চূড়ান্ত করে কাজটা শুরু করার চেষ্টা করব। মনে রাখবেন, আমাদের দেয়া সর্বোচ্চ সময় যদি জুনও হয়, তাহলেও এই সরকারের বয়স কিন্তু 1 বছর 10 মাসও তখন হবে না। হ্যাঁ, তার মধ্যে এই কাজগুলো আমরা করব। বাজারে যাওয়ার সময় বাসার থেকে একটা কাপড়ের, একদম সত্য কথা বলবেন, কাপড়ের বা পাটের ব্যাগ হাতে করে নিয়ে যান কয়জন? হাত তোলেন। এবার হাতের সংখ্যা দেখেন কত কম। একটা কথা আপনারা বলেন, পরিবেশ হচ্ছে সরকারের দায়িত্ব, আপনাদের অধিকার। ইউ আর অ্যাবসলিউটলি রং দেয়ার। পরিবেশ হচ্ছে গণতন্ত্রের মতন। গণতন্ত্রে যেমন সবার দায়িত্ব থাকে, সবাই দায়িত্ব পালন না করলে সেটা অর্থবহ হবে না, পরিবেশও তাই। এখানে ববি হাজ্জাজ ভাই আছেন, আপনার আব্বা কি করতো? বাজার থেকে ব্যাগ নিয়ে যেত। আপনি শোনেননি কানে বলতে যে বাজারের ব্যাগটা দাও? তো শুনছেন তো, সেইটাই করবেন। এটা এমন কঠিন কিছু না, ঠিক আছে? এই কাজগুলো করতে হবে, পরিবেশ সকলের দায়িত্ব। পরিবেশ উপদেষ্টা পারল না পলিথিন বন্ধ করতে, তাহলে কি হলো? সে ব্যর্থ হইল। পরিবেশ উপদেষ্টা পারলো পলিথিন বন্ধ করতে, তাহলে কি হলো? সে সফল হলো। পরিবেশ উপদেষ্টার ব্যর্থতাটা বেশি গুরুত্বপূর্ণ নাকি আপনার ভবিষ্যৎ নিরাপদ করাটা বেশি গুরুত্বপূর্ণ? কোনটা?
পাহাড় কাটার বিরুদ্ধে একজন ডিসি আমাকে বলে যে ম্যাডাম আমার ভয় লাগে সকালবেলা ঘুম থেকে উঠতে, কারণ রাত 2:30টার সময় আপনি যে মেসেজটা পাঠিয়েছেন সকালে উঠে দেখি, আমি তো ঘুমাইছিলাম, আমি তো ওই মেসেজ দেখিনি, রাত 2:30টায় পাহাড় কাটারও কৌশল বদলায়, আগে দিনে কাটতো, এখন মাঝরাতে যখন সবাই ঘুমায় যায় তখন কাটা শুরু করে। সেখানে আমার স্পষ্ট নির্দেশনা হচ্ছে মালিকের বিরুদ্ধে মামলা দেন, শ্রমিকের বিরুদ্ধে মামলা দিয়েন না। কিন্তু প্রশাসন এখনো পর্যন্ত সেই সাহস জোগাড় করতে পারেনি। এবার এই ঈদের পরে আমার কাজ হবে, আমি বান্দরবনের লামায় যাব, কারণ লামায় পাহাড়ের পর পাহাড় কেটে ফেলতেছে। অন্যান্য জায়গায় পাহাড় কাটাটা কিন্তু কম্পারেটিভলি কমেছে। কেমন করে বুঝি? কারণ কৃষক ঘুমিয়ে থাকে রাতে, সকালে উঠে দেখে তার কৃষি জমির মাটি নাই। এই হচ্ছে বাংলাদেশ। এই দেশই আমরা এত বছর যাবৎ করছি। কেন মাটি কোথায় চলে গেল? বিশেষ করে সাতকানিয়াতে এই ঘটনা ঘটতেছে, 40 ফিট করে মাটি নিয়ে চলে যাচ্ছে, কারণ ইট ভাটায় দিতে হবে। এখন যে আর দেদারসে পাহাড় কেটে দিতে পারতেছে না, পাহাড় কাটে একটা লাগাম টানা হয়েছে, কাজেই এবার তারা চলে গেছে হচ্ছে মাটি কৃষি জমির মধ্যে। মানে আমাদের হচ্ছে জাম্পিং ফ্রম ফ্রাই প্যান টু ফায়ার। মানে সমস্যার সমাধানে আমরা কেউ অভ্যস্ত না। এখন সেই কৃষি জমি সুরক্ষা আইনটা আমার যবে থেকে বেলা করি 1993 সাল থেকে, তবে থেকে শুনে আসতেছি এটা হবে, এইটা ইনশাল্লাহ করে দিয়ে যাব। যাতে এটা আমরা না, কৃষি মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে, পরিবেশ মন্ত্রণালয় তার সাথে কাজ করছে। আর সরকারকে স্প্লিট করার সুযোগ নাই। সরকার এটা আমার ওইটা তোমার বলার সুযোগ নাই। উই অল হ্যাভ টু ওয়ার্ক ইন আ টিম। বর্জ্য যখন সিগ্রেগেটেড হবে, পচনশীল বর্জ্য নিয়ে সরকারি পর্যায়েই সার করা সম্ভব। সরকার 100 কোটি টাকার খালি টিএসপি সার আনে, টিএসপি সারের সাথে ফলনের কোনো সম্পর্ক নাই। ওটা গাছটাকে দেখতে সুন্দর করে, হৃষ্টপুষ্ট করে। কৃষক অ্যাকচুয়ালি ওটা তার প্রয়োজন নাই, কিন্তু মনস্তত্ত্ব হয়ে গেছে। সরকার যখন সরকারি পর্যায়ে পচনশীল বর্জ্য নিয়ে প্রসেস করে অর্গানিক দেবে সার, আমি কিন্তু সব সার বন্ধের কথা বলছি না, সব কেমিক্যাল সার বন্ধের কথা বলছি না, তখন দেখা যাবে এই পচনশীল বর্জ্যের ভলিউম একেবারে কমে যাবে। তাহলে আপনার বর্জ্য অনেকটা কমে যাবে। আর প্লাস্টিকটা, সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার থেকে আমরা সরে আসলে বর্জ্যের ভলিউম কমে যাবে। আপনি যত ইচ্ছা তত বর্জ্য উৎপাদন করবেন, আর সরকারকে বলবেন জায়গা দাও, আপনি গিয়ে থাকেন তো আমিন বাজারে, আপনি গিয়ে থাকেন তো মাতুয়াইলে। সেদিন কি একটা সিনেমা দেখা হচ্ছিল আমার বাসায়, ওই যে সেখানে দেখা হচ্ছিল যে একটা ভিলেন আর কি, সে জমি কিনবে, তো জমি গ্রামের লোক বিক্রি করবে না, কি করবে, আমাদের আমিন বাজার আর মাতুয়াইলের মতন গিয়ে ওখানে ময়লা ফেলে আগুন জ্বালিয়ে দেয়। সেই আগুনে মানুষের, আশেপাশে মানুষের লাং ক্যান্সার হচ্ছে। আমাদের মাতুয়াইলে এবং আমিন বাজারে আগুন লাগিয়ে মানুষের লাং ক্যান্সার করা হচ্ছে বাংলাদেশে। এটা কোনোদিনও গ্রহণযোগ্য না। ইট মাস্ট স্টপ ইমিডিয়েটলি, এবং সেই জন্য সিগ্রেগেশনের কোনো বিকল্প নেই। ইউক্যালিপটাস এবং আকাশমণি গাছকে আমরা নিষিদ্ধ করে দিয়েছি। এটা শুধু পরিবেশ মন্ত্রণালয় করেনি, কৃষি মন্ত্রণালয় করেছে, কারণ নার্সারিগুলোর লাইসেন্স দেয় হচ্ছে কৃষি মন্ত্রণালয়। এই শুরু হইলো কুতর্ক। এটা কি বৈজ্ঞানিক ভিত্তিতে করছেন? ইউক্যালিপটাসের নিচে আন্ডারগ্রোথ হয় না? বাংলাদেশে বিজ্ঞান বলে কিছু নাই। এখন যদি আপনি ইউক্যালিপটাসের নিচে আসলে জলাশয় শুকিয়ে যায় কিনা ওটার অ্যাসেসমেন্ট চান, সেই অ্যাসেসমেন্ট লাগবে 5 বছর। আপনি তো অ্যাসেসমেন্ট করবেন, ইউক্যালিপটাস এবং আকাশমণি যারা বিক্রি করে গাছ লাগায় তারা আবার একটা কাউন্টার অ্যাসেসমেন্ট নিয়ে আসবে, বুঝছেন? সো এটা আমরা কেন বন্ধ করলাম? আপনি কোনোদিন কোনো আকাশমণি গাছে কোনো পাখি দেখেছেন? ইউক্যালিপটাস গাছে কোনো পাখি দেখেছেন? ইউক্যালিপটাস গাছে 2টা পাখি বসে, কাক আর শালিক, আর কোনো পাখি বসে না। বাংলাদেশে শেষ পর্যন্ত আমরা যেভাবে চলছি ভাবে চললে বলে না কাক বা কাউয়াই থাকবে, আমরা আর ভালো পাখি বাংলাদেশে কোনোদিন আনতে পারবো না। এই কথাটা প্রতীকী অর্থেও আপনারা নিতে পারেন। 3টা বড় কাজ হাতে নিয়েছি। একটা বড় কাজ হচ্ছে ঢাকা শহরে নো সয়েল। হ্যাঁ, এইটা খুব চেষ্টা করলাম এজাজের সাথে আমি কাজটা করতে, ও আমাকে ঢুকতেই দিচ্ছে না। কিন্তু আমরা যদি দেখি জুন মাস পর্যন্ত ওরা গাছ না লাগিয়েছে, আমি বন বিভাগকে দিয়ে কি একটা আইভি লতা নাকি ওটা লাগিয়ে দেব। আপনারা যেখানে আপনাদের বাসায়, আপনাদের বাসার সামনে যেখানে খালি মাটি দেখবেন, আপনিও সেইখানে আইভি লতা লাগাই দেবেন, যাতে করে আর জিরো সয়েল না থাকে, তাহলে ধুলা উঠবে কম। 2 নাম্বার হচ্ছে যে আমরা উন্মুক্ত ভাবে নির্মাণ সামগ্রী যাতে রাখতে না পারে তার বিরুদ্ধে অভিযানটা শুরু করে দিয়েছি। আর
আনফিট ভেহিকেলের বিরুদ্ধে ব্যবস্থা শুরু করেছি। আমরা বিশ্ব ব্যাংক থেকে 250টা ইলেকট্রিক ভেহিকেল কেনার সাহায্যটা পাবো। পুরনো বাসগুলোর বিরুদ্ধে, আনফিট বাসগুলোর বিরুদ্ধে আমরা কাজ শুরু করেছি। জুন থেকে একদম সর্বশক্তি প্রয়োগ করে এই অভিযানটা চলবে। 3 নম্বর হচ্ছে, আমরা ঢাকার আশপাশটাতে নো ব্রিকফিল্ড জোন ঘোষণা করতে যাচ্ছি। সেইখানে আমাদের রাজনৈতিক সাহায্য লাগবে। তখন আপনারা এসে বললেন না যে ইট কোথায় পাবে, দূষণ নিয়ন্ত্রণ করে জিগজ্যাগ দেন, এগুলো কিছু হয় না। যে সেটা তো দেখতেই পাচ্ছেন। আর ইটভাটা থেকে দেশের যায়, তার থেকে বহু টাকা আপনি সেভ করতে পারবেন মানুষকে, যদি আপনি বায়ু দূষণ থেকে বাঁচাতে পারবেন। এবং চতুর্থ হচ্ছে আমার বিনীত আবেদন, দক্ষিণ সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশন, দয়া করে ময়লা পোড়াবেন না। ইউ আর গিভিং extremely polluted, additionally polluted air to the people, যেটা ইনহেল করলে লাং ক্যান্সার হবেই হবে। এটা থেকে কোনো মুক্তি নেই, এটা করা যাবে না।